নেসিউকে ধন্যবাদ ইনিশিয়েটিভের জন্য। গুরুত্বপূর্ণ। আমাদের দল হিসাবে অ্যাকচুয়ালি বিএনপির একটা পজিশন আছে, ক্লিয়ার পজিশন। আমরা এটার উপর 3-4টা সেমিনার করেছি, ডিসকাশন করেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবাইকে, লোকালি যারা আছে বাইরের সবাইকে নিয়ে করেছি। এবং এটা রিলেটিভ আর একটা ইস্যু যেটা হচ্ছে ইন্দো প্যাসিফিকের ইস্যুর সাথে এখানে কিছুটা সংযুক্তি আছে। ওখানেও আমরা এটার সাথে এই কাভারের মধ্যে এনেছি, রোহিঙ্গা ইস্যুটা আমরা কাভার করেছি। আর লাস্ট দুবার যে সলিউশন গুলো হয়েছে এগুলো নট নেসেসারিলি মিলিটারি মাসেল দেওয়া হয়নি। I have to remind this because একজন বক্তা দুইজন বলছে আপনি যখন নেগোসিয়েশনে যাবেন আপনাকে একটা স্ট্রেংথ থেকে নেগোসিয়েট করতে হয়। প্রথম হচ্ছে আপনার ন্যাশনাল কনসেনসাস আপনার সাথে জাতি আছে কিনা, বিকজ দিজ আর দ্য ইস্যুস whether you are carrying your nation, আপনার লোকজন আপনার সাথে আছে কিনা, and you have a national consensus যারা আপনাকে ব্যাক করছে। নাম্বার 2 হচ্ছে আপনার স্ট্রেংথটা কি, আপনার বর্ডারের স্ট্রেংথ কি, আপনার মিলিটারি স্ট্রেংথ কি, আপনাকে তো সেটা কিছুটা হলে ডেমনস্ট্রেট করতে হবে। বিকজ ইফ ইউ ডোন্ট ডেমনস্ট্রেট ইউর মিলিটারি স্ট্রেংথ অ্যান্ড ইউর ন্যাশনাল কনসেনসাস, এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি এই ধরনের ইস্যুর মধ্যে। সুতরাং জিয়াউর রহমান সাহেব সেটা খুব অ্যাবলি ইউজ করেছে। এই যে বলেছে আমি এই কাজটা করবো, কিন্তু এটার পিছনে একটা শক্তি ছিল তো, যে এটা যখন উনি বলছেন ওরা বিশ্বাস করছে হি ইজ ক্যাপেবল অফ ডুইং ইট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আর জাতির একটা ইউনাইটেড একটা কনসেনসাস ছিল, সমর্থন ছিল। এগেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আবার করেছে এগেন ইকুয়ালি একই, কিন্তু বিষয়টা ছিল একইভাবে আমরা দুইবার সাকসেসফুলি রিপেট্রিয়েট করেছি। সো দেয়ার ইজ এ টেমপ্লেট। আমি বলছি না দিস ইজ এ টেমপ্লেট ইন টোটালিটি, বাট দেয়ার ইজ এ টেমপ্লেট whereby you start your negotiation. This is one. Number 2 হচ্ছে আপনার এই নেগোসিয়েশনের সাথে সংশ্লিষ্ট যে পাওয়ার গুলো আছে তাদের সাথে আপনার রিলেশনশিপ কি ছিল। এখানে কিন্তু তখনও এখানে মাল্টিল্যাটারাল একটা ইনভলভমেন্ট ছিল, ইউনাইটেড নেশনস এর ইনভলভমেন্ট ছিল। Those are the primary involvement. UN involvement and multilateral একটা ইনভলভমেন্ট ছিল। There was another force that was strengthened the negotiation capacity. যেটা আমাদের বিগত এই যে 17 এগ্রিমেন্টে কিংবা তার আগে যে এই সরকারের বিগত সরকারের সিদ্ধান্তগুলো ছিল, রেজিমের, আই ডোন্ট কল ইট সরকার, বিকজ রেজিম, বিগত রেজিমের যে সিদ্ধান্তগুলো ছিল, তো এইগুলোতে আসলে এই কোনোটাই ছিল না, সবকিছু অ্যাবসেন্ট। সবচেয়ে ওয়ার্স্ট যেটা হলো সেটা হচ্ছে যে বাইল্যাটারাল এগ্রিমেন্ট করলো একটা স্পন্সার্ড বাই এ থার্ড কান্ট্রি। ওখানে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের ডিসকাশনের মধ্যে নোমেনক্লেচারের কথাটা আসছে। ভেরি ফ্যাক্ট দ্যাট আমরা কিন্তু আমাদের বিএনপির ব্যাপারে শুরু করেছি এটা দিয়ে, যে এগ্রিমেন্টে ভেরি নোমেনক্লেচার রোহিঙ্গা ইজ অ্যাবসেন্ট। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কি সম্বন্ধে আপনি নেগোসিয়েট করতেছেন? যাদেরকে নিয়ে আপনার আলোচনা রোহিঙ্গা, that nomenclature is absent in that agreement. It is a non-starter. That agreement is practically a non-starter. আপনি রোহিঙ্গা আনবেন, রোহিঙ্গাদের আপনার রাইটস গুলো আনতে হবে, তাদের এই যে অনেকে বলেছেন তাদের যে ওখানে সেটেলমেন্ট কত আগে থেকে হচ্ছে, কিভাবে তাদের ন্যাচারাল সিটিজেন ছিল, তারা কিভাবে পার্লামেন্টে ছিল, তারা ক্যাবিনেটে ছিল, দিস আর দি এভিডেন্স, এগুলো তো সবকিছু আছে, এগুলো তো। সুতরাং এক নম্বর হচ্ছে নোমেনক্লেচার কিছু বিষয়টা আপনার বলেছেন। দ্বিতীয় হচ্ছে আপনার নেগোসিয়েটিং স্ট্রেংথ। এখানে কিন্তু তাদের প্রেজেন্সটা বর্তমানে বাংলাদেশে যেভাবে আছে, এটা আপনার দুইটা বিষয়। এটা ইট ইজ এ টিকিং টাইম বম রাইট নাও। অনেকে বলেছেন যে কি রোহিঙ্গা ইস্যু, আমরা হচ্ছে একটা রিপেট্রিয়েশন ইস্যুটা আমরা যদি সাকসেসফুলি যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আপনাকে রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আপনার ক্লিয়ার একটা পলিসি থাকতে হবে। আপনি তো মাঝখানে থাকতে পারবেন না, আপনি রেফিউজি স্ট্যাটাস নাই, আবার আপনি আমরা তাদেরকে এখানে জায়গা দিয়েছি, মাঝামাঝি জায়গায় থাকা যাবে না। কিন্তু
রোহিঙ্গা স্ট্যাটাস না থাকলেও তাদের ট্রিটমেন্ট যদি আপনি প্রপারলি ইফ ইউ ডোন্ট টেক কেয়ার, মানবিক দিকটা যদি আপনি কনসিডার করে ওদেরকে ওইভাবে অ্যাড্রেস করতে না পারেন, অন্য যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই মারাত্মক কিছু হতে পারে বাংলাদেশে। সুতরাং তাদেরকে আমি মনে করি আপনি ওই স্ট্যাটাস যান, আপনি সই করেন না করেন সেটা অন্য বিষয়, কিন্তু আপনাকে তাদের লেখাপড়া, তাদের হেলথ, তাদের লিভিং কন্ডিশন এবং টু দ্য এক্সটেন্ট আমি বলবো তাদের লেখাপড়ার মধ্যে মিয়ানমারের যে কারিকুলাম দ্যাট শুড অলসো বি ইনক্লুডেড, কারণ দিস ইজ দ্য সিগন্যাল টু দ্য মিয়ানমার যে আমরা ওদেরকে লেখাপড়া করাচ্ছি, প্রপার লেখাপড়া করাচ্ছি, এবং মায়ানমারের কারিকুলাম কিন্তু এখানে ইনক্লুডেড আছে বিকজ ইন অ্যান্টিসিপেশন দ্যাট দে আর গোয়িং ব্যাক হোম, দে আর নট স্টেইং হিয়ার। সুতরাং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে মেসেজটা তাদেরকে দেওয়া দরকার। আর এখানে যে বিষয়গুলো আপনার এখন বিষয়টা কিন্তু অনেক মিয়ানমারের বিষয়টা একটা কমপ্লেক্স জায়গায় গিয়ে পৌঁছেছে। এখানে আপনি কার সাথে নেগোশিয়েট করবেন? এখন আপনি হোমটার সাথে যদি নেগোশিয়েট করেন, এখন কিন্তু এখানে আবার রাখাইন স্টেটে আরকান আর্মি সহ অন্যান্য কি কতগুলো প্লেয়ার এখানে চলে আসছে, আপনি তাদেরকে কিভাবে অ্যাড্রেস করবেন? চায়না কিন্তু একদিকে হোমটা সমর্থন করছে, সাথে সাথে কিন্তু আবার আরসা সহ আদার্সকে তারা কিন্তু ইকুয়ালি সাপোর্ট করে যাচ্ছে। আমাদের নেইবার ভারত, তারাও কিন্তু এখন নেগোশিয়েট করার কথা বলছে এই সমস্ত পাওয়ারের সাথে, বিকজ দে হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট ইন মিয়ানমার, সেখানে আছে। তো সুতরাং আমরা কিভাবে অ্যাড্রেস করবো, এটা হচ্ছে এখন ইস্যু। শুধুমাত্র হোমটার সাথে নেগোশিয়েট করবেন নাকি আরাকান আর্মি? কারণ আরাকান আর্মির সাথে ওখানে আরেকটা কমপ্লেক্স হচ্ছে কি, ওখানে আমাদের রোহিঙ্গারা আবার একটা সেকশন কিন্তু হোমটার সাথে এখন জয়েন করেছে, আবার আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে। ইট ইজ ভেরি ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। এখন আরাকান আর্মিকে বাইরে রেখে আপনি রিপেট্রিয়েশনে যেতে পারবেন কিনা? তারা দে আর অকুপাইং 80% অফ দ্য ল্যান্ড। এখন তাদেরকে বাইরে রেখে নেগোসিয়েশনে আপনি কিভাবে যাবেন? সুতরাং দিস ইজ অ্যানাদার ইস্যু। উই হ্যাভ টু ডিসাইড অ্যাজ এ নেশন আমরা কি এনগেজ করবো কিনা, এবং অন্যরা কিন্তু এনগেজ করছে এখানে। আমাদের ইয়েটা কি হবে এখানে, এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে ওখানে তাদেরকে ফেরত পাঠানো এবং ডিগনিটি এন্ড অনার এন্ড রেসপেক্টফুল, দ্যাট ইজ অল দেয়ার। এটা আমরা সবাই বলতেছি, ইন্টারন্যাশনাল বডিও বলতেছে, সবাই বলতেছে। কিন্তু ওইখানে আপনি যদি রোহিঙ্গাদের সাথে আপনার বাকিদের সাথে যারা আরাকানিজ, তাদের সাথে ইন্টিগ্রেশন যদি করাইতে না পারেন আলটিমেটলি, দ্যাট ইজ এ বিগ ইস্যু। দ্যাট ওই কনফ্লিক্টটা কিন্তু কন্টিনিউ করছে। এই যে দিস ইজ দ্য থার্ড টাইম, মানে রিসেন্ট ইয়ার্স এর মধ্যে ঘটনাটা 3 বার ঘটেছে, কিন্তু রেজুলেশন আবার হয়। সো আপনি ওই ইন্টিগ্রেশন করতে গেলে, আই ওয়াজ হ্যাভিং ইন্টারেস্টিং ডায়ালগ ওই যে আমাদের অ্যাম্বাসেডর সাহেব ছিল ওনার সাথে কিছুক্ষণ আগে মায়ানমারে। আপনি কিন্তু ওখানে রেস রিলেশনের ইস্যুটা আছে। আপনি ওইখানে ওই অঞ্চলে রেস রিলেশন ইস্যু যদি রিজলভ না করেন, এবং সেই রেস রিলেশন ইস্যু যদি রিজলভ না হয়, কনফ্লিক্ট উইল কিপ কামিং আপ। আপনি যতবার সলিউশন করবেন করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে রোহিঙ্গা রাখাইন স্টেটের সাথে বাংলাদেশের ইন্টারডিপেন্ডেন্সের কিছু ইস্যু আছে এখানে, ইকোনমিক ইস্যু আছে। কারণ সোশ্যাল ইস্যু আর ইকোনমিক ইস্যু কিন্তু আপনি সেপারেট করতে পারবেন না এখানে। সুতরাং রাখাইন স্টেটের যে ইকোনমিক ইস্যু, এটা আপনাকে অ্যাড্রেস করতে হবে, এবং ইকোনমিক ইস্যু অ্যাড্রেস করলে এটা বাংলাদেশ মিয়ানমার একা করতে পারবে না। এখানে মিয়ানমারে যাদের ইন্টারেস্ট, যাদের ইকোনমিক ইন্টারেস্ট আছে দেশগুলো, জাপান আছে, থাইল্যান্ড আছে, তারপরে আপনি চায়না তো আছে, চায়নার মতো করে যাদের ইন্টারেস্ট, যারা মায়ানমার সহ হইবেন আমাদের ওই অঞ্চলের যারা আসিয়ান কান্ট্রিজ আছে, যাদের ওখানে ইকোনমিক ইন্টারেস্ট আছে, তার সাথে বাংলাদেশ রাখাইনের যে মায়ানমারের যে ইন্টারেস্ট, ইকোনমিক ইন্টারেস্ট থাকবে, সেটা কিন্তু আমাদেরকে সেইখানে কাজ করতে, একদিকে রেস রিলেশন, একদিকে ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্সটা আমাদেরকে ওখানে
আনতে হবে। আর ওখানে রাখাইন স্টেট কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কোয়াইট অনেস্টলি ইট ইজ এ হিন্টারল্যান্ড। ওখানে কিন্তু সবগুলো রিসোর্স আছে। ওখানে আপনার লাইমস্টোন থেকে শুরু করে ব্যাম্বু থেকে শুরু করে পেপার মিল এবং অল র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট র মেটেরিয়াল ওখান থেকে চিটাগংয়ে আমরা প্রসেস করে আমাদের একটা ইন্টারডিপেন্ডেন্স ক্রিয়েট করতে পারি। আমার মনে হয় সবগুলো ইস্যু এখানে আনতে হবে আমাদেরকে, কারণ আমরা খালি কাউকে পাঠিয়ে দেবো হোপিং দ্যাট তারা চলে যাবে, ওখানে সেটেল করে যাবে, আবার সব ঠিক হয়ে যাবে। এখানে যদি রিলেটেড সব ইস্যু, সোশিও ইকোনমিক, রেশিয়াল ইস্যু, তারপরে আমাদের সিকিউরিটি ইস্যু, আমরা যদি সবগুলোকে কম্বাইনলি চিন্তা না করি, শুধুমাত্র তাদেরকে নেগোশিয়েট করে ওখানে পাঠানোর এটা কোনো আমরা আই ডোন্ট থিঙ্ক again the conflict will keep coming up in the future. এটা কিন্তু once and for all করতে হবে, আমাদেরকে পুরো জিনিসটাকে মাথায় রেখে করতে হবে। আর এখানে তারা যতক্ষণ আছে আমাদেরকে উই শুড হ্যাভ টু ট্রিট দেম, মানবিক তাদের ট্রিটমেন্ট দিতে হবে। কারণ আপনারা যদি তাদের সমস্যার, আমরা যদি যতদিন বাংলাদেশে থাকবে ওদেরকে যদি প্রপার ওদের সমস্যা অ্যাড্রেস করতে না পারি, এটা কিন্তু অন্যদিকে টার্ন নিতে পারে। এটা আমাদের প্রয়োজনে, আমি বলছি যেখানে যেসব মার্কেটে আমাদের লেবার সাপ্লাই সমস্যা আছে, আমাদের কিন্তু লেবার সাপ্লাই গ্যাপ আছে, এটা মনে রাখতে হবে। যে আপনাদের বিভিন্ন এগ্রিকালচার এরিয়াতে বিশাল গ্যাপ আছে লেবার সাপ্লাইতে। আমরা যদি এগুলো আইডেন্টিফাই করে তাদেরকে সেখানে এমপ্লয় করার সুযোগ সৃষ্টি করে দিতে পারি, বাট ওয়েজ স্কেলে যাতে আমাদের লোকালরা যাতে ক্রাউডেড আউট না হয়, এটা মাথায় রাখতে হবে। কারণ এটা একটা কমপ্লেইন আছে যে রোহিঙ্গাদের কম বেতন দিয়ে এক্সপ্লয়েট করা হচ্ছে। সুতরাং এটা মাথায় রাখতে হবে, তারা যাতে এক্সপ্লয়েটেড না হয়, লোকালরা যাতে ক্রাউডেড আউট না হয় ফ্রম দ্য লেবার মার্কেট। দ্যাট ইজ অলসো হ্যাভ টু এনশিওর। তাহলে আমার ইকোনমিক সাইডে আমাদের কিন্তু কিছু কাজ হবে। যতদিন রিপেট্রিয়েশন না হয় তাদের একটা কন্ট্রিবিউশন থাকবে, তাদের স্কিল ডেভেলপমেন্ট যদি আমরা করতে পারি, যেখানে স্কিল লেবার শর্ট আছে সেটা আমরা করতে পারি। এখানে ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স তো অনেকে আসছে, কিন্তু এটা প্রপার চ্যানেলিং করতে হবে। আসলে এই পপুলেশনটাকে আমরা হাউ বেস্ট ইউ ক্যান ইউজ ফর আওয়ার ইকোনমিক পারপাস, আওয়ার অন্যান্য ইস্যুতে তাদেরকে বেস্ট কিভাবে ব্যবহার করতে পারি। আর রিপেট্রিয়েশন ইজ দ্য আলটিমেট, এটা তো আমাদেরকে স্টিক করতে হবে। এবং এটার জন্য আমি লাস্টলি ক্লোজ করতেছি যে কি ইন্টারন্যাশনালি মাল্টিল্যাটারালি যেটা অ্যাপ্রোচ ছিল আমরা গত দুইবার যেভাবে সাকসেসফুলি রিপেট্রিয়েট করতে পেরেছি, ওই কাজটাতে আমাদেরকে করতে হবে। এই যে দিস ইজ এ ভেরি গুড আইডিয়া যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল, এটা কি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যেটা সম্মেলনের কথা বলা হচ্ছে, আই থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া। এটা কিন্তু বিগত দিনে আমরা করতে পারি নাই, আমরা ইন্টারন্যাশনালি জিনিসটাকে ওইভাবে মুভ করাতে পারিনি। না পারার কারণে যেটা হচ্ছে, এটা বাইলেটারাল কিছু ইস্যুর মধ্যে থেকে গেছে। এবং যারা স্পন্সর করেছে আনফরচুনেটলি দে হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট। আপনাকে তো এটা বুঝতে হবে, দেয়ার ইজ এ সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যারা স্পন্সর করবে সে যদি অনেস্ট ব্রোকার না হয়, হি হ্যাজ টু বি অনেস্ট ব্রোকার। অনেস্ট ব্রোকার হতে হলে তার ইন্টারেস্ট ওখানে, আমার সাথে কনফ্লিক্ট হলে সমস্যা আছে, বাট দেয়ার ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি কোন দেশের নাম বলছি না, ইউ আন্ডারস্ট্যান্ড। দেয়ার আর কান্ট্রিজ দে হ্যাভ দেয়ার ওন ইন্টারেস্ট। তারা তো অনেস্ট ব্রোকার আপনার জন্য হতে পারবে না। তা ইউ হ্যাভ টু, এই জন্য এখানে মাল্টিল্যাটারাল ইনভলভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএনের রোল যেটা ছিল বিগত দিনে, এটা আমাদেরকে আনতে হবে। অ্যান্ড এটাকে আমরা ইন্টারন্যাশনালাইজ করতে হবে ইস্যুটাকে। দ্য মোর উই ক্যান ইন্টারন্যাশনালাইজ, আমরা যত বেশি ইন্টারন্যাশনালি ভোকাল হতে পারি, যত বেশি এটাকে ইন্টারন্যাশনালি পপুলার করতে পারি, আমরা তত বেশি এগিয়ে যেতে পারবো। দেন এগেইন আমি ক্লোজিং এ যেটা বলছি, আমার নিজস্ব স্ট্রেংথ ঠিক রাখতে হবে। আমার দেশের স্ট্রেংথ সম্বন্ধে যদি কেউ আন্ডারমাইন করে, আমার শক্তিকে যদি কেউ আন্ডারমাইন করে, সেখানে কিন্তু আপনার উইকনেস প্রকাশিত হবে। যে ঘটনাগুলো ঘটছে বর্ডারে, দিস ইজ নট গুড সাইন ফর এনি কান্ট্রি। এটা তো আমাদের দেশের স্ট্রেংথ রিপ্রেজেন্ট করে না। তারপরে আপনার ইউ নিড টু হ্যাভ এন ইলেক্টেড গভর্নমেন্ট, যেখানে যে ইলেক্টেড গভর্নমেন্টের উপরে মানুষের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার না থাকলে আপনি ন্যাশনাল কনসেনসাস কিভাবে আসবে? এটা তো একটা ফ্লুইড কথা যে আমরা ন্যাশনাল কনসেনসাস করবো। ইউ নিড টু হ্যাভ হুএভার ইজ ইন দ্য গভর্নমেন্ট, ইউ মাস্ট হ্যাভ এন ইলেক্টেড গভর্নমেন্ট, যেখানে জনগণের সমর্থন থাকবে, যেটা গভর্নমেন্ট ক্যারি করতে পারবে। থ্যাংক ইউ।